আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ছুটির দিনেও সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা। অপরদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরাও উপস্থিত আছেন। এখন পর্যন্ত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধন বিল সহ বেশ কয়েকটি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এর আগে সংসদে অর্থমন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই দেশকে এগিয়ে নিতে হবে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে উন্নতিকরণের কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। বিগত সরকারের আমলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন, নানামুখী চাপ মোকাবেলা করে 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ হাতে নিয়েছি। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার, এই ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। সরকারি দল বিএনপির প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিকে ঘিরে চলছে বিতর্ক, আর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলের সদস্যরা। 2024 সালের 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক ঐকমত্যের কথা বলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। পরিকল্পনা ছিল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনবেন। তবে বিপত্তি বাধে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালে দলটি মনে করে জাতীয় সংসদের হাতেই থাকবে সংবিধান সংশোধনের ক্ষমতা। ফলে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে দেখা যায় সরকার ও বিরোধী দলকে। বিএনপি বলছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না, তাই পুরো প্রক্রিয়াটি অবৈধ। বিপরীতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দলটির। যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব। সংসদে প্রস্তাবটি নীতিগতভাবে গৃহীত হলেও সদস্য সংখ্যার অনুপাত নিয়ে সরকারি দলের সাথে বিরোধী দলের মতানৈক্যের মধ্যে আটকে আছে কমিটি গঠন প্রক্রিয়া। এখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? কমিটিতে বিরোধী দল যোগ দেবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিএনপির প্রস্তাবিত কমিটি অগ্রহণযোগ্য ও বেআইনি বলছে এনসিপি। তারা যে সংশোধনী কমিটির কথা বলতেছে সেটা আদতে কোনো আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কমিটি নয়। সংবিধান সংস্কার পরিষদের যে কমিটি সেটার দিকে আমরা অগ্রসর হতে চাই। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে। কমিটিতে সমান প্রতিনিধিত্বের দাবি বাস্তবসম্মত নয়। বিএনপির তো মেজরিটি সংখ্যক সদস্য থাকবে, এইটাই তো গণতন্ত্রের মূল স্তম্ভ, তাই না? যে মেজরিটির কথা শুনতে হবে আপনার। এখন যারা বলছেন যে তাদেরকে সমান সংখ্যক পদ দিতে হবে, তারা এটা সাংবিধানিক প্রক্রিয়াকে ইগনোর করছেন। কিন্তু সংসদের ভিতরে থাকলে সংসদের রুলস অফ প্রসিডিওর, সংবিধান এর বাইরে যাই বলেন এটা অন্যায় এবং অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে সরকার গঠন করা দল বিএনপি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন করলে তা আইনি জটিলতার মুখে পড়বে না। তবে বিষয়টি রাজনৈতিকভাবে একপেশে হতে পারে এবং তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ডিজেল সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা।
ট্রলার নিয়ে বেকার অবস্থায় উপকূল এলাকার লক্ষাধিক জেলে। ফলে আড়তদার, পাইকার ও শ্রমিক সহ মৎস্য আহরণের উপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। তেল পানি যদি আমরা পাই সাগরে যাই দুইটা মাছ ধরতে পারি, দুইটা মাছ ধরতে পারলে আমরা ইনকাম করিয়া বাল বাচ্চা বউ পোলা পান ইত্যাদি সবাই বাঁচাইতে পারি, কিস্তি কুস্তি সব দিতে পারি। আর যখন এখন তেলের সংকট এখন কিছু করতে পারতে আসি না, এখন সব কিস্তি মিস্তি যেখানে যায় ইত্যাদি সব বন্ধ। আমরা খুব কষ্টে আছি, এখন যে কষ্টের শেষ নাই। জেলে আব্দুর রহমানের আয় চলে 5 সদস্যের পরিবার। বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি চিন্তিত। এমন অবস্থা দক্ষিণ অঞ্চলের অধিকাংশ সমুদ্রগামী ট্রলার মালিক ও জেলেদের। এরই মধ্যে এপ্রিলের মাঝামাঝি গভীর সমুদ্রে মাছ ধরার ওপর শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। আড়তদারেরও সমস্যা, আমাদেরও সমস্যা, কামকাজ নাই। কেউ চায় 130, 40, 50, এমনকি 60-70 টাকাও রাখে তেল আমাদের থেকে। আমাদের অত টাকা নেই, আমরা কিনতে কিনবো তেল। দুইটা দোহান থেকে এইভাবে তেল নিছি, দুইটা দোহান থেকে কয়েকদিন পর সাগর অবরোধ। এই অবস্থা তেলের এখন আমার খুব কষ্ট। বঙ্গোপসাগর ও চরফ্যাশনের উপকূলীয় এলাকায় নদ নদীতে মাছ আহরণ 70 থেকে 80% কমে গেছে বলে দাবি করছেন জেলেরা। এতে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মৎস্য বন্দর ও মোকামগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। যেখানে যাচ্ছে আমরা যেখান থেকে তৈরি নিতাম তার কাছে তৈরি নেই, যার কারণে আমাদের বোট সমুদ্রে পাঠাইতে পারতেছি না। বর্তমানে কর্মচারী বসে আছে, এদের বেতন দিতে পারতেছি না। এত তেল বন্ধ হয়েছে, বড় হইতে যুদ্ধ লাগছে, যুদ্ধ হইতেই তেলের সংকট আরম্ভ হয়েছে। তেল ছাড়া তো ট্রলার চলবে না, এই কারণে আমাকে মাছ ধরতে পারতে আসি না। 7 দিন 8 দিন ফিশিং করলে আমাদের 2500 বা 2000 তেল ডিজেল লাগে। এই ডিজেলের সংকটে আমরা বেশি বিভ্রান্তির ভিতরে আছি, কোনো মাছ ধরতে পারতেছি না। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সহায়তা পাবে জেলেরা। ডিজেল ক্রাইসিস সেন্ট্রাল ইস্যু, এটা এই মুহূর্তে আমার ঠিক জানা নাই। ভিজিএফ বিতরণ কার্যক্রম চলমান আছে, এটা চলছে। এর বাইরেও যে 4টা অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের সাথে একেবারে সংশ্লিষ্ট 24,000 জেলে যারা আশেপাশে গ্রাম, তাদের আলাদা আরেকটা খাদ্য সহায়তা প্রদান করা হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে সমুদ্রগামী মৎস্য খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আবহাওয়া অনুকূল থাকায় এবার দিনাজপুরের লিচু বাগান জুড়ে উৎসবের আমেজ চলছে। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মুকুল। চায়না থ্রি, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ এবার বেড়েছে। দিনাজপুরের লিচু বাগান জুড়ে এখন উৎসবের আমেজ। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লিচুর মুকুল। চাষিরা সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। মৌমাছির গুনগুন শব্দে মুখর হয়ে উঠেছে বাগানগুলো। লিচুর জন্য খ্যাত দিনাজপুরের মাধববাটি, মাসিমপুর ও উলিপুর সহ বিভিন্ন এলাকায় এবার মুকুলের সমারোহ চোখে পড়ছে। পাশাপাশি চায়না থ্রি, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু আবাদ হয়েছে ব্যাপকভাবে। এবার ইনশাআল্লাহ মুকুট মোটামুটি ভালোই আছে। আমাদের বাগানে যে মুকুট আসছে মোটামুটি ভালো। মাদ্রাজি আছে, বেদনা আছে, বোম্বাই আছে। দিনাজপুরে বর্তমানে মোট 5,484 হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10,068টি লিচু বাগান রয়েছে। এর মধ্যে 3,225 হেক্টরে বোম্বাই, 1,990 হেক্টরে মাদ্রাজি, 709 হেক্টরে চায়না থ্রি, 308 হেক্টরে বেদেনা, 128 হেক্টরে চায়না 2, 24.5 হেক্টরে কাঁঠালি এবং 0.26 হেক্টরে মুজাফফরি জাতের লিচু আবাদ করা হয়েছে। এবারে যে চৈত্র মাস মানে খরা সিজন, খরার জন্য আমরা যে উঁচু গাছে গোড়ায় পানি দিতে হচ্ছে, বেড করে একই গাছে গোড়া বাঁধে পানি দিতে হচ্ছে, মেশিন দিয়ে সেচ দিচ্ছি যাতে একটু রস হয় আর কি। গত বছরের তুলনায় এবার মুকুল প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন চাষিরা। কৃষি কর্মকর্তার পরামর্শ মেনে পানি ও জৈব সার ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। লিচু যখন ফুল ফুটে যাবে, ফুল ফোটার পরেও একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক যাতে স্প্রে করে এই পরামর্শটি আমরা প্রদান করছি। সেই সাথে যখন ফল মোটর দানার মতো হবে তখন আমরা গাছের গোড়ায় যাতে পানির যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সেচের ব্যবস্থাপনা করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা করছেন লিচু চাষিরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।
বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসব বৈশাখী ঘিরে মেতেছে পাহাড়। ব্যস্ত সময় কাটাচ্ছে পার্বত্য শহর, নগর আর পল্লীগুলো। উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন। প্রতি বছরের মতো এবারও এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে প্রস্তুতি ও আয়োজন। পাহাড়ের মানুষের কাছে বৈশাখী শুধু উৎসব নয়, এটি তাদের সামাজিক বন্ধন, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর বহিঃপ্রকাশ। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই ও অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে এ উৎসব। সম্মিলিতভাবে এগুলো বৈশাখী নামে পরিচিত। প্রতি বছর শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বৈশাখীর প্রথম আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও পরিবেশন করা হয় সাংরাই জল উৎসব, ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা, ত্রিপুরা গড়াই নৃত্য, ঘিলা খেলা ও মো জনগোষ্ঠীর নাটক। এছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাট্য পরিবেশন হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ র্যালির মধ্য দিয়ে আমরা পয়লা বৈশাখ, বিজু, বৈশাখী তথা যে নামে রাখুক না কেন এই ধরনের শোভাযাত্রা করছি। আজকে জেলা পরিষদের র্যালি অনুষ্ঠান হচ্ছে। আমরা বন্ধুরা মিলে সবাই নিজস্ব ঐতিহ্যবাহী ড্রেস পরে প্রায় 1 বছর পরে এরকম অনুষ্ঠান হচ্ছে। র্যালি সাংঘে র্যালি শোভাতে এসে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমরা র্যালি এসে আমার খুব ভালো লাগতেছে। পাহাড়ি অঞ্চলের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সক্রিয়তা রক্ষায় বৈশাখী উৎসবকে ঘিরে মিলিত হয় সকল সম্প্রদায়ের মানুষ। আমরা চাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এরকম একটা পুনর্মিলন এবং বৈশাখী উৎসবের আমেজটা ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমরা সকলে পাহাড়ি বাঙালি সকলে মিলে শান্তি এবং সুখী সমৃদ্ধি খাগড়াছড়ি গড়ার জন্য সবাই একসাথে কাজ করে। সকলকে ধন্যবাদ। বৈশাখী কেবল একটি উৎসব নয়, বরং পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রকাশ। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি এলাকার শিল্প কারখানা, আবাসিক ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ সকাল 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত টানা 24 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইনের স্থানান্তরের কারণে এই সাময়িক দুর্ভোগের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় পাইপলাইন স্থানান্তর ও ইন্টারলিংকিং কাজ চলবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে দেশ জুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন 24 শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারও মিলিনিয়ার হওয়ার অর্থাৎ 10 লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি সহ নিশ্চিত উপহার। গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহা পর্যন্ত। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে সম্প্রতি ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা শাহামিম এবং ফেস অফ ওয়ালটন এসি জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ক্লেমেন নতুন রূপে শুরু করেছে ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এই ইভেন্টে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি জানানো হয় যে এখন থেকে ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করেই দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন। এদিকে ক্যাম্পেইনে দেশীয় ঐতিহ্য ও একান্ত বাংলাদেশী অনুভূতিকে উদযাপন করা হয়েছে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভোয়ে বাজারে এনেছে তাদের ডিসকোন এর নতুন ভ্যারিয়েন্ট ভ্যানিলা চকো ব্রাউনি উইথ ক্রিমি ক্যারামেল।
নতুন এই ভ্যারিয়েন্টে রয়েছে কুকিজ, ব্রাউনি ও ক্যারামেলের অনন্য কম্বিনেশন। নতুন এই ডিসকোনের ওপরের লেয়ারে রয়েছে রিচ ডার্ক চকলেট ডিস্ক। ওপরে থাকবে কুকিজ ও ব্রাউনি ক্রাম্বলস, সাথে ভ্যানিলা চকো ব্রাউনি আইসক্রিম। ভেতরে থাকবে ক্রিমি ক্যারামেলের দারুণ সারপ্রাইজ। আর এসব কিছুর সাথে রয়েছে ক্রিস্পি চকলেট ওয়েফার কোন, যার নিচের অংশে থাকবে থিক ডার্ক চকলেট। সেভোয়ের নতুন এই ডিসকোন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের সকল প্রান্তে। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তেলবাহী ট্যাঙ্কার থেকে ইরানের মাশুল আদায় এখনই বন্ধ করতে হবে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তার সরকার। এই আলোচনার মূল লক্ষ্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। খেলার খবর। দেশে ফিরেছেন দক্ষিণ এশিয়ান রিলেশনস টুর্নামেন্টের স্বর্ণ পদক জয়ী বাংলাদেশের দুই ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাতুল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। পাকিস্তান থেকে ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় দুই শাটলারকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সহ সংস্থার সদস্য রাইসুল আলম খান। এ সময় প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশের মহাসচিব মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ দ্বৈতের ফাইনালে নেপালের জুটিকে 2-1 সেটে হারিয়ে পদক জেতেন বাংলাদেশের সিফাতুল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। সেক্রেটারি পাই নাই, তো আমাদের একটা প্লেয়ার সেক্রেটারি পাইছি আমরা। উনি আমাদের আসলে আমরা বলা ছাড়া উনি অনেক কিছু করতেছেন আমাদের জন্য। একটা ইন্দোনেশিয়ান কোচের আন্ডারে আমরা সাফের ক্যাম্প করেছি। ফেডারেশনের কাছে চাওয়ার মতো কিছু নাই আপাতত, কারণ ওনারা আমাদের যে সেক্রেটারি এখন আছে রাসেল কবির সুমন, উনি নিজে প্লেয়ার ছিলেন এক সময়, এখন হচ্ছে উনি সংগঠক। উনি জানেন যে অ্যাকচুয়ালি একটা প্লেয়ারের জন্য কি দরকার বা তারে কখন কি দিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে বার্সেলোনার ন্যু ক্যাম্পে গিয়ে হামলার শিকার হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাঠে প্রবেশের সময় অ্যাটলেটিকোর টিম বাস লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারে বার্সেলোনার সমর্থকরা। এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়। বিশেষ করে চালকের দিকে জানালার 2টি কাঁচ ভেঙে যায়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় উয়েফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে বার্সা। বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে কাতালান ক্লাবটিকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।